রবি ঠাকুর বাংলা তথা বাঙালির প্রাণের মানুষ। তাঁকে ঘিরে আজও বাঙালির জীবন আবর্তিত হয় এমন কথা বললে হয়তো খুব একটা অত্যুক্তি হবে না। তবে বাঙালি মননে এই গৌরবোজ্জ্বল স্থান তিনি অর্জন করেছিলেন তাঁর জীবদ্দশাতেই। তাঁর অসংখ্য গুণগ্রাহীদের মধ্যে অন্যতমা ছিলেন মৈত্রেয়ী দেবী, যার মংপুর বাড়িতে রবীন্দ্রনাথ বেশ কিছু সময় যাপন করেছিলেন। সেখানেই এক বছর পালিত হয় কবির জন্মোৎসব। সেই গল্পই শোনাব আজ, মৈত্রেয়ী দেবীর নিজের স্মৃতিকথা মংপুতে রবীন্দ্রনাথ থেকে। তবে গল্প শোনার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। তাহলে চলুন শুনে নেওয়া যাক মংপুতে রবীন্দ্র জন্মোৎসবের গল্প। 1938 সাল থেকে কিছু সময় অন্তর অন্তর আনুমানিক 4 বার রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবীর মংপুর বাড়িতে গিয়েছিলেন। তার মধ্যে শেষবার তিনি মংপুতে ছিলেন 25শে বৈশাখের দিনে। এই বিশেষ দিনটিকে উদযাপন করার জন্য মৈত্রেয়ী দেবী তৎপর হয়ে উঠলেন। মংপুর বাড়িটির আশেপাশে তেমন একটা জনবসতি ছিল না। যারা ছিলেন তাদের মধ্যে মাত্র 2-1 ঘর বাঙালি, বাকিরা সাধারণ পাহাড়ি মানুষ। স্থির হল তাদের নিয়েই উৎসব হবে। কবিপুত্র রথীন্দ্রনাথ এবং পুত্রবধূ প্রতিমা দেবীও আসবেন এবং যোগ দেবেন অনুষ্ঠানে। কবির কাছেও এই খবর পৌঁছতে তিনি যার পর নাই আনন্দিত হলেন। 25শে বৈশাখের 2-3 দিন আগে রবিবার উৎসবের আয়োজন করা হল। সকালবেলা 10টার সময় রবীন্দ্রনাথ স্নান করে কালো জামা কালো জুতো পরে বাইরে এসে বসলেন। কাঠের বুদ্ধমূর্তির সামনে বসে একজন বৌদ্ধ স্তোত্রপাঠ করলেন। কবি ঈশোপনিষদ থেকে অনেকটা পড়লেন। সেই দিনই দুপুরবেলা জন্মদিন বলে 3টে কবিতা লিখেছিলেন। বিকেলবেলা দলে দলে সবাই আসতে লাগল। এক পাহাড়ি প্রতিবেশী সানাই বাজাতে লাগলেন। বিকেলে কবি পরেছিলেন গেরুয়া রঙের পোশাক। সেই পোশাকের উপর মালাচন্দন ভূষিত সৌম্যকান্তি কবির দিব্য স্বর্গীয় সৌন্দর্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। সহজ সরল পাহাড়িরা পর্যন্ত কোন এক আশ্চর্য টানে এই সম্পূর্ণ অপরিচিত মানুষটির পায়ে ফুল দিয়ে প্রণাম করতে লাগলেন। এমন দৃশ্য ওখানে আগে কখনো দেখা যায়নি। তিব্বতীরা তাঁকে পরিয়ে দিলেন খর্দা গাছের সুতোয় বোনা স্কার্ফ, যা তারা লামাদের পরিয়ে থাকেন। ফুলে ফুলে ঢেকে গিয়েছিলেন কবি। তাঁর উদ্দেশ্যে শঙ্খধ্বনি হল। তিব্বতী আর ভুটানিরা শুরু করলেন তাদের জংলি তাণ্ডব নাচ। তারপর সকলে পাতার ঠোঙা নিয়ে বসে পড়লেন জন্মদিনের খাবার খেতে। রবীন্দ্রনাথ নিজে তদারকি করলেন সমগ্র বিষয়টির। অনেক রাত পর্যন্ত চলল জন্মদিনের এই উৎসব। সভা ভঙ্গ হওয়ার পরে মৈত্রেয়ী দেবী গেলেন কবির কাছে, কবির ওষুধপত্র গুছিয়ে দিতে। কবিকে বললেন, এমন দিনে যে আমাদের কাছে আপনাকে পাব এ কখনো কল্পনা করিনি। ক্লান্ত অসুস্থ শরীরেও স্বভাবরসিক কবি বললেন, কল্পনা শক্তির অভাব একেই বলে। পরদিন সকালে খুশির রেশ সঙ্গে নিয়েই সকলকে পড়ে শোনালেন আগের দিনে লেখা জন্মদিন শীর্ষক কবিতাগুলি। জীবনের 80 বর্ষে প্রবেশিনু যবে, এ বিস্ময় মনে আজ জাগে। লক্ষ কোটি নক্ষত্রের অগ্নি নির্ঝরের যেথা নিঃশব্দে জ্যোতির বন্যাধারা ছুটেছে অচিন্ত বেগে, নিরুদ্দেশ শূন্যতা প্লাবিয়া দিকে দিকে। অথচ এই অপার আনন্দময় বিস্ময়ের মাঝেই এলো সুরেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সংবাদ। রবীন্দ্রনাথের জীবনে এভাবেই বারবার আনন্দ ও দুঃখের স্রোত পরস্পরকে ছুঁয়ে বয়ে গেছে। খবরটা শুনে সারাদিন স্তব্ধ হয়ে বসে রইলেন।
চোখ বুজে কষ্টে আত্মসংবরণ করলেন। বিকেলে মৃত্যু নামে একটি কবিতা মৈত্রেয়ী দেবীর হাতে দিয়ে বললেন, জন্মদিন কবিতাগুলোর সঙ্গেই এটাও প্রবাসীতে যাক। জীবনের শেষ লগ্নে এসেও এভাবেই যেন জীবন ও মৃত্যুর টানাপোড়েনে আত্মনিবেদনের অর্ঘ্য সাজিয়ে গেছেন তিনি রবীন্দ্রনাথ, আপামর বাঙালির প্রাণের ঠাকুর।